সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজের বাড়িতে অবস্থান করছো। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে বসে শিক্ষার এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আজকের অনলাইন শিক্ষার নতুন একটি ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের সেশনটি আমি অমিত কুমার সরকার, শিক্ষক, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মেশিন টুলস অপারেশন বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছ। স্ক্রিনের চিত্রটি দেখে বলতে পারবে যেখানে কি করছে এবং কারা রয়েছে? হ্যাঁ, তোমরা অনেকে ধরতে পেরেছো যে এখানে অনেকগুলো ডাক্তার রয়েছে। ডাক্তাররা একটা অপারেশন করছে। আবার অন্যদিকে যদি আমরা একটু চিন্তা করি কিংবা অন্যটা স্লাইডে যদি যাই, এখানে কি করছে? এখানে দুজন ইঞ্জিনিয়ার রয়েছে। সে মেশিনটাকে গবেষণা করছে কিংবা মেশিন সম্পর্কে যত ধরনের সমস্যা আছে সেই সমাধানের চেষ্টা করছে। আগের চিত্রে আমরা দেখছি ডাক্তাররা তারা তাদের কাজ করছে এবং পরের স্লাইডে আছে ইঞ্জিনিয়াররা সে মেশিন নিয়ে কাজ করছে। দুইটাই কাজ, আর এটাকে ডাক্তারের ভাষায় বলে অপারেশন, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে অপারেশন। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। আজকে আমরা এই অপারেশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্ট অপারেশন ইন সেন্ট্রাল লেদ মেশিন, অর্থাৎ লেদ মেশিনের সাহায্যে কী কী অপারেশন করা যায় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা একটু বড়, বিষয়বস্তুগুলো একটু বড়, কিন্তু অনেক মজার বললাম এই জন্য এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা মেশিন টুলস অপারেশন 2-এর এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর মেশিন টুলস অপারেশনের বিষয়কোড 79-14 অধ্যায় 6 অধ্যায়ের নাম সেন্ট্রাল লেদ মেশিনে বিভিন্ন অপারেশন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের কি কি শিখবো সেই বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নিই। এই অধ্যায় শেষে আমরা শিখব সেন্ট্রাল লেদ মেশিনে কি কি অপারেশন করা যায় তা বলতে পারবে এবং করতে পারবে। সেন্ট্রাল লেদ মেশিনের রাফিং কাট এবং ফিনিশিং কাট সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। বিভিন্ন অপারেশনের জন্য সঠিক কাটিং স্পিড, ফিট ও ডেপথ অফ কাট নির্ধারণ করতে পারবে। লেদ মেশিনের অপারেশনের জন্য সতর্কতা সম্পর্কে জানতে পারবে। উপরোক্ত বিষয়গুলো আমরা জানতে পারবো। অতএব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা চলে যাই আজকের ক্লাসে। প্রথমে আমরা একটি ভিডিও ক্লিপস দিয়ে শুরু করতে যাব। আমরা মনোযোগ দিয়ে একটি ভিডিও ক্লিপস রয়েছে, সেই ভিডিও ক্লিপসটি দেখব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা ভিডিও ক্লিপসটা দেখি। Facing is done by moving cutting tool known as the facing tool across the end face of the workpiece. A center hole is produced on end of the workpiece using a drill bit fixed on the tailstock. The workpiece is partially pulled out from the chuck and the required length is exposed. Tailstock dead center is pushed onto the hole drilled at the end of the workpiece. Now both ends of the workpiece are centered and supported. The workpiece is rotated and turning operation is done using a turning tool until the required diameter is obtained. Taper turning. Taper turning is the operation of producing a conical surface on the workpiece. It can be done in multiple ways. First one is the forming method. Here we use a tool of straight edge with its width larger than the required length of taper. We keep the tool edge an angle which is half the taper angle and feed it perpendicular to the lathe axis. The second one is a tailstock set over method. We shift the axis of rotation of workpiece by half the taper angle. This is done by moving the tailstock a certain distance perpendicular to the lathe axis. Then the tool is fed parallel to the lathe axis, and this method is used for producing small tapers on long jobs. Third one is the compound rest method. Here, the compound rest on the cross slide is swelled by half the taper angle. Now, the feed given to the compound rest is not parallel but at a desired angle to the lathe axis.
There are angle markings on the base of the compound rest, so any desired angles of taper is possible. But the distance the compound rest can move is limited, so taper length is much shorter than the tailstock set-over method. Knurling. It is the operation of producing a rough diamond-like pattern on the workpiece. It is done using a knurling tool having the same diamond pattern. The tool is pressed on the cylindrical surface of the rotating tool. Along with that, tool is moved along the length of the workpiece. প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা একটি ভিডিও ক্লিপস দেখেছি। তো চলো আমরা চিত্র দেখে যে ভিডিও ক্লিপসটা দেখেছি সেই ভিডিও ক্লিপস অনুসারে চিত্র দেখে আমরা শনাক্ত করার চেষ্টা করি যে আমরা কি কি অপারেশন দেখেছি। স্ক্রিনে 4টা চিত্র দেওয়া রয়েছে। স্ক্রিনে 4টা চিত্রের প্রথম চিত্রটি কি? প্রথম চিত্রটি হচ্ছে ফেসিং বা ফেস টার্নিং। দ্বিতীয় চিত্রটি হচ্ছে লেদ মেশিনে সেন্টার ড্রিলিং। পরের চিত্রটি রয়েছে টার্নিং এবং শেষের যে চিত্রটি রয়েছে সেটা নার্লিং। আমরা মূলত আজকে এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো আমরা শুরু করি। প্রথমে যে চিত্রটি ছিল ফেসিং বা ফেস টার্নিং। ফেসিং বা ফেস টার্নিং কি? ফেসিং বা ফেস টার্নিং হচ্ছে ওয়ার্কপিসের প্রান্তকে এর অক্ষের সাথে সমকোণ সমতল করার জন্য মেশিনিং পদ্ধতি হলো ফেস বা ফেস টার্নিং। অর্থাৎ ফেসিং করার উদ্দেশ্য হচ্ছে ওয়ার্কপিসের প্রান্তকে এর অক্ষের সাথে স্কোয়ার ও মসৃণ করা এবং দৈর্ঘ্যকে সঠিক মাপে আনা। আমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি, ভিডিও চিত্র দেখতে পাচ্ছি ফেসিং বা ফেস টার্নিং করার প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিখব কিভাবে একটা কার্যবস্তুকে সঠিক মাপ দেওয়া যায় এবং এর তল সমতল করা যায়। ফেসিং বা ফেস টার্নিংয়ের একটা বিষয় আমরা মনে রাখবো, কাটিং টুলকে অবশ্যই 3 থেকে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে হাইট বেঁধে সেন্টার হাইটে বেঁধে ফেসিং টার্নিং করতে হবে। এই বিষয়টা আমরা অবশ্যই মনে রাখবো। দ্বিতীয় যে চিত্রটি ছিল লেদে সেন্টার ড্রিলিং। লেদে সেন্টার ড্রিলিংটা কি? কোনো কার্যবস্তুকে লেদে মেশিনিং করার জন্য লেদ মেশিনের সাহায্যে ওয়ার্কপিসের প্রান্তে কেন্দ্র বরাবর ড্রিল বিট দ্বারা কাউন্টার সিকিং এবং ড্রিলিং করার প্রক্রিয়াকে লেদে সেন্টার ড্রিলিং বলে। আমরা লেদে সেন্টার ড্রিলিং আমরা সাধারণত করে থাকি। তোমরা হয়তো দেখেছো আমরা বাসাবাড়িতেও আমরা হ্যান্ড ড্রিল ব্যবহার করে থাকি, কিংবা আমাদের ওয়ার্কশপেও আলাদা ড্রিল মেশিন রয়েছে। তার পাশাপাশি আমরা লেদেও সেন্টার ড্রিল করা যায় এবং এই সেন্টার ড্রিলিং প্রক্রিয়াটা আমরা এখান থেকে শিখব। আমরা স্ক্রিনে একটা ভিডিও চিত্র দেখতে পাচ্ছি কিভাবে লেদের সেন্টার ড্রিলিং করে। কার্যবস্তুকে লেদের চাকে বেঁধে লেদের হেড স্টকের ঠিক অপর প্রান্তে টেইল স্টক রয়েছে, সেই টেইল স্টকের মাথায় আমরা ড্রিল বিট বেঁধে আমরা সেন্টার ড্রিলিং করতে পারি। তোমরা স্ক্রিনে সেই চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। তো সেন্টার ড্রিলিং মূলত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্লেন টাইপ আর একটা হচ্ছে বেল টাইপ। এই 2 ধরনের সেন্টার ড্রিলিং আমরা করে থাকি। স্ট্রেট টার্নিং। স্ট্রেট টার্নিং কি? স্ট্রেট টার্নিং খুবই সহজ একটা টার্নিং। স্ট্রেট মানে সোজা, সোজাভাবে যে টার্নিংটা করা হয় সেটাই হচ্ছে স্ট্রেট টার্নিং। অর্থাৎ একটি সাধারণ অপারেশন। স্ট্রেট টার্নিংটা হচ্ছে একটি সাধারণ অপারেশন যাতে সমব্যাস বিশিষ্ট সিলিন্ড্রিকাল বা নড়াকার ওয়ার্কপিস তৈরি করা হয়। অর্থাৎ কোনো কার্যবস্তুকে আমরা গোলাকার রেখে যে অপ্রয়োজনীয় ধাতুটাকে কর্তন করব যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হচ্ছে স্ট্রেট টার্নিং। নির্দিষ্ট ডেপথ অফ কাট সহ ঘুরন্ত ওয়ার্কপিসের সারফেস বরাবর নির্দিষ্ট হারে কাটিং টুলকে এগিয়ে স্ট্রেট টার্নিং অপারেশন সম্পন্ন করা হয়। আমরা একটি ভিডিও ক্লিপ দেখব, ক্লিপসে দেখে বুঝতে পারবো যে স্ট্রেট টার্নিংটা কীভাবে করা হয়। তোমরা স্ক্রিনে একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ যে স্ট্রেট টার্নিং প্রক্রিয়াটা। স্ট্রেট টার্নিংটা খুবই সাধারণ একটা অপারেশন।
আমি আগেও যেটা বলেছি যে গোলাকার কার্যবস্তুকে আমরা নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করার জন্য গোলাকার রেখে যে কিভাবে করা যায় সেই প্রক্রিয়াটাই হচ্ছে স্ট্রেট টার্নিং। স্ট্রেট টার্নিংকে মূলত দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে রাফ টার্নিং আর একটা হচ্ছে ফিনিশিং টার্নিং। রাফ টার্নিং কি? রাফ টার্নিং হচ্ছে কোনো ধাতুর ব্যাসকে দ্রুত বেশি গভীরতায় কেটে ধাতু অপসারণ করার প্রণালীকে রাফ টার্নিং বলা হয়। ফিনিশিং টার্নিং কি? কোনো ধাতুর ব্যাসকে কম গভীরতায় বা বেশি স্পিডে কেটে ধাতু অপসারণ করে কার্যবস্তুর তল সঠিকভাবে সম্পূর্ণ করার প্রণালীকেই আমরা ফিনিশিং টার্নিং বলবো। আমরা যদি দুইটা বাস্তব চিত্র দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে রাফ টার্নিং এবং ফিনিশিং টার্নিং এর ভিতর পার্থক্যটা কি। তোমরা স্ক্রিনে দুটো চিত্র দেখতে পাচ্ছ। স্ক্রিনে চিত্র দুটি দেখে প্রথম চিত্রটি হচ্ছে রাফ টার্নিং এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে ফিনিশিং টার্নিং। রাফ টার্নিংটা হচ্ছে বেশি গভীরতায় খুব দ্রুতভাবে আমরা ধাতু অপসারণ করে থাকি এবং এর চিপসটা সাধারণত মোটা হয়ে থাকে এবং এর টার্নিংয়ের সময় এর তলটা সমতল থাকে না, কারণ বেশি গভীরতায় চিপসটা কাটা হয় এবং অনেক দ্রুতভাবে চিপসটা কাটা হয়, যার জন্য এর তলটা সমতল থাকলেও আমাদের উপর যেখানে টার্নিং করবো সেই টার্নিংয়ের স্থানটা আমাদের সমতল থাকে না। কিন্তু ফিনিশিং টার্নিংটা অতি সূক্ষ্মতায় বেশি স্পিডে আমরা কেটে থাকি, যার জন্য এর চিপসটা খুবই ছোট হয় এবং এর সারফেসটা অনেক সমান হয়। অতএব দুইটা চিত্র দেখে বুঝতে পেরেছো রাফ টার্নিং এবং ফিনিশিং টার্নিং এর ভিতর মূল পার্থক্যটি কোথায় রয়েছে। রাফ টার্নিং এর জন্য অবশ্যই কিছু বিবেচ্য বিষয় তোমাকে অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে ওয়ার্কপিস সুদৃঢ়ভাবে বাঁধতে হবে, সঠিক কাটিং ডাটায় অবশ্যই সেট করতে হবে, কাটিং টুলকে অবশ্যই সঠিক সেন্টার হাইডে সেট করতে হবে, ওয়ার্কপিসের সারফেস পরিষ্কার করতে হ্যান্ড ফিট দ্বারা একটি পরীক্ষামূলক কাট ব্যবহার করতে হবে, সঠিক ফিট নির্ধারণের জন্য অবশ্যই 0.5 থেকে 0.5 থেকে 0.7 মিলিমিটার ব্যবহার করতে হবে, ওয়ার্কপিসের ব্যাস পরীক্ষা করে কাটিং স্পিড নির্ধারণ করতে হবে, ডেপথ অফ কাট অনুযায়ী সঠিক কাটের সংখ্যা নির্বাচন করতে হবে এবং অবশ্যই তোমাকে কাটিং ফ্লুইড ব্যবহার করতে হবে। ফিনিশিং টার্নিং এর জন্য অবশ্যই কিছু বিবেচ্য বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে কাটিং টুলের কাটিং এজটা যেন ধারালো হয় সেটিকে তোমাকে নিশ্চিত হতে হবে, কাটিং স্পিডে কাট টার্নিং করা উচিত, সঠিক ফিট এবং ডেপথ অফ কাট ব্যবহার করা উচিত, মাঝে মাঝে মাইক্রোমিটার স্লাইড ক্যালিপার দ্বারা ওয়ার্কপিসের ব্যাস পরীক্ষা করা উচিত, কাটিং ফ্লুইড অবশ্যই ব্যবহার করা উচিত। লেদ মেশিনের আরেকটি অপশন রয়েছে পার্টিং অফ। পার্টিং অফটা কি? পার্টিং অফ হচ্ছে মেশিনিং করার পরে কোনো নির্দিষ্ট স্থান হতে ওয়ার্কপিস কেটে ফেলাকেই পার্টিং অফ বলি, অর্থাৎ আমাদের কোনো কাজ সম্পাদন করার পরে ওয়ার্কপিসকে নির্দিষ্ট স্থান থেকে দ্বিখণ্ডিত করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাই হচ্ছে পার্টিং অফ। আমরা স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটি তোমাদের বইতেও রয়েছে, পাঠ্য বইতেও রয়েছে। তোমরা চিত্র দেখতে পাচ্ছ যে ওয়ার্কপিস থেকে নির্দিষ্ট জায়গা থেকে আমরা দ্বিখণ্ডিত করে ফেলেছে, সেই দ্বিখণ্ডিত করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাই হচ্ছে পার্টিং অফ। পার্টিং অফ করার সময় অবশ্যই তোমাকে যেসব বিষয় মানতে হবে সেটি হচ্ছে পার্টিং অফ করার সময় স্থানটি যথাসম্ভব চাকের নিকট হওয়া উচিত, নিম্নমানের স্পিড অর্থাৎ টার্নিংয়ের প্রায় অর্ধেক কাটিং স্পিড ব্যবহার করা উচিত, সমহারে ফিট 0.05 থেকে 0.01 মিলিমিটার রিভলিউশন ব্যবহার করা উচিত, ফলপ্রসূ পার্টিংয়ের জন্য কিছুটা রেক্ট্যাঙ্গেল বিশিষ্ট কাটিং টুল ব্যবহার করা উচিত, পার্টিং টুলের কাটিং অ্যাঙ্গেল অবশ্যই সেন্টার হাইডে হওয়া উচিত, পার্টিং টুলের উপর অধিক চাপ রেখে পার্টিং টুল ব্যবহার করা উচিত, কাটিং টুলের ওয়ার্কপিসের অক্ষের 90 ডিগ্রি কোণে সেট করতে হবে, কাটিং টুলের প্রয়োজনীয় দৈর্ঘ্য বাহিরে রেখে টুল হোল্ডার টুল পোস্ট বাঁধা উচিত, উভয় সেন্টারে বাঁধা অবস্থায় পার্টিং অফ করা উচিত। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা স্ক্রিনে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রে দেখা যাচ্ছে যে কাটিং টুল দ্বারা আমাদের টুল বিট দ্বারা কাটিং স্পিডের মাধ্যমে যে দ্বিখণ্ডিত করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার একটা স্থির চিত্র আমরা দেখতে পাচ্ছি। লেদ মেশিনের আরেকটি অপশন হচ্ছে সোল্ডার টার্নিং। সোল্ডার টার্নিংটা কি? সোল্ডার টার্নিং এক প্রকার টার্নিং পদ্ধতি যা ওয়ার্কপিসের গায়ে আকাঙ্ক্ষিত স্থানে নির্দিষ্ট আকৃতির সোল্ডার দ্বারা খাঁজ তৈরি করা, অর্থাৎ খাঁজ তৈরির যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে হচ্ছে সোল্ডারিং বলে। সোল্ডার টার্নিং মূলত 4 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্কোয়ার সোল্ডিং, আরটা হচ্ছে আন্ডারকাটিং নেকিং সোল্ডার টার্নিং, আরটা হচ্ছে রেডিয়াস বা ফিলেট সোল্ডার টার্নিং, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে বিভেলার অ্যাঙ্গুলার সোল্ডার টার্নিং।
এবং চিত্রে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি তোমরা বইতে পাবে 6.7-এ আমাদের সেই শোল্ডার টার্নিংয়ের একটি চিত্র দেওয়া রয়েছে। আরেকটা টার্নিং হচ্ছে গ্রুপ টার্নিং। গ্রুপ টার্নিং এক প্রকার টার্নিং পদ্ধতি যা ওয়ার্কপিসের গায়ে আকাঙ্ক্ষিত স্থানে গ্রুপ বা খাস তৈরি করা হয়, অর্থাৎ শোল্ডার এবং গ্রুপের ভিতর তেমন কোনো পার্থক্য নেই। গ্রুপটা আমরা চিত্র দেখলে বুঝতে পারবো, তবে চিত্র দেখার আগে আমরা অবশ্যই কিছু বিবেচ্য বিষয় সম্পর্কে আমরা জানবো। গ্রুপ টার্নিং ক্ষেত্রে তোমাকে অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে এবং মেনে কাজ করতে হবে সেটা হচ্ছে প্লেন টার্নিংয়ের অর্ধেক কাটিং স্পিড ব্যবহার করতে হবে, গ্রুপের আকৃতি অনুসারে কাটিং টুল গ্রাইন্ডিং করা, টুল বিটকে সঠিকভাবে সেন্টার হাইডে সেট করা, সবসময় হ্যান্ড ফিট ব্যবহার করা, গ্রুপিংয়ের সময় ক্যারেজকে সামান্য পরিমাণ ডানে বা বামে নাড়াচাড়া করা, যত্ন সহকারে পরিমাপ করা বা পরীক্ষা করা, গ্রুপিংয়ের জন্য কাটিং ফ্লুইড ব্যবহার করা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা চিত্র রয়েছে এবং চিত্রে কতগুলো গ্রুপ কাটার চিত্র দেওয়া রয়েছে এবং কতগুলো টুল বিট দেওয়া রয়েছে। এই টুল বিট দ্বারা ঠিক এভাবে আমরা গ্রুপ টার্নিং করে থাকি। আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিকস সেটা হচ্ছে নার্লিং। নার্লিং কি? আমাদের নার্লিং শব্দটার সাথে অনেকে পরিচিত, অনেকে দেখেছো কিংবা জানো। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। নার্লিং হচ্ছে লেদ মেশিনের সাহায্যে সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের গায়ে গোলাকার কার্যবস্তুর গায়ে খাঁজ কাটার যে পদ্ধতি তাকে আমরা নার্লিং বলি। অর্থাৎ আমরা সিলিন্ড্রিক্যাল বস্তুর গায়ে যে খাঁজ কাটার যে প্রক্রিয়ায় আমরা খাঁজ কেটে থাকি সেই প্রক্রিয়াটাই হচ্ছে নার্লিং পদ্ধতি। স্ক্রিনে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রে দেওয়া আছে একটি নার্লিং টুল এবং কার্যবস্তু। নার্লিং টুল এবং কার্যবস্তু এই দুইটার মাধ্যমে আমরা কার্যবস্তুর গায়ে আমরা নার্লিং করে থাকি কিংবা খাঁজ কেটে থাকি। নার্লিং করার উদ্দেশ্য কি? নার্লিং করার উদ্দেশ্য হচ্ছে যন্ত্র বা যন্ত্রপাতির হাতল, গেজের হ্যান্ডেল ইত্যাদি হাত ও আঙ্গুল দ্বারা ধরার অংশ যাতে পিছলিয়ে না যায় সেজন্য আমরা মূলত নার্লিংটা করে থাকি। স্ক্রিনে আরও কিছু চিত্র রয়েছে যে আমরা সাধারণত বাসাবাড়ি, অফিস আদালত কিংবা যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রয়োজনীয় সামগ্রীর গায়ে নার্লিং করা থাকে, যেগুলো আমরা চিনি, হয়তো অনেক নাম জানি না, কিন্তু আজকে আমরা ক্লিয়ার হলাম যে নার্লিং জিনিসটা কী। এই নার্লিং করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন আমাদের যে বস্তুটা ব্যবহার করবো সেই বস্তুটি যেন পিছলিয়ে না যায় কিংবা ছুটে পড়ে না যায়, সহজে ছুটে পড়ে না যায়, এই জন্য আমরা নার্লিং করে থাকি। নার্লিংয়ের প্যাটার্ন বলতে বোঝায় একটা হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন, দ্বিতীয়ত হচ্ছে স্ট্রেট প্যাটার্ন এবং তৃতীয় হচ্ছে ক্রস প্যাটার্ন। এই তিনটা প্যাটার্নে সাধারণত নার্লিং করা হয়ে থাকে এবং নার্লিং টুলবিট করা হয়ে থাকে। এবং আরেকটা রয়েছে নার্লিংয়ের গ্রেড। নার্লিংয়ের গ্রেড বলতে বোঝায় যে খাঁজের ধরন, অর্থাৎ নার্লিংয়ের গ্রেড বলতে কার্যবস্তুর কাছে যে খাঁজ কাটা হয় সেই খাঁজ কাটার ধরনটাই হচ্ছে নার্লিং গ্রেড বলে। আর এই নার্লিং গ্রেডও তিন প্রকার, একটা হচ্ছে কোর্স, মিডিয়াম এবং ফাইন। এই তিনটা পদ্ধতিতে মূলত নার্লিং গ্রেড করা হয়। নার্লিংয়ের জন্য কিছু বিবেচ্য বিষয় রয়েছে। বিবেচ্য বিষয়টি হচ্ছে প্লেন টার্নিং, এর প্রায় অর্ধেক কাটিং স্পিড ব্যবহার করা, ওয়ার্কপিসের সারফেসের সাথে সেন্টার হাইটে নার্লিং রোল সেট করা, নার্লিং শুরুর সময় নার্লিং রোলের ফেসের অর্ধেক ওয়ার্কপিসের সংস্পর্শে রাখতে হবে, হেডস্টকের অভিমুখে ফিট দিতে হবে, নার্লিংয়ের পূর্ণ গভীরতা না আসা পর্যন্ত ওয়ার্কপিস হতে নার্লিং রোল উঠানো উচিত নয়, নার্লিং রোলকে আদি অবস্থায় আনার জন্য প্রতিবার অগ্রসর শেষ স্পিন্ডলকে বিপরীত দিকে ঘোরানো হয়, নার্লিং রোলের প্রতিবার অগ্রসরের পূর্বে ডেপথ অফ কাট দেওয়া হয়, নার্লিং রোলের উপর সর্বদা সমান চাপ রাখা হয়, ফিডের পরিমাণ নার্লিং পিস 0.5 রাখা হয়, কাটিং ফ্লুইড অবশ্যই ব্যবহার করা উচিত। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে নার্লিং করার ধরন। সাধারণত আমরা লেদ মেশিনে এইভাবেই আমরা নার্লিং করে থাকি। আমরা যখন বাস্তবভাবে নার্লিং করব তখন আরও খুঁটিনাটি বিষয়গুলো আরও জানতে পারবো। এবার আসি বিভিন্ন অপারেশনের জন্য সঠিক কাটিং স্পিড, ফিট এবং ডেপথ অফ কাট। আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত, কিন্তু এই শব্দগুলো কিভাবে ব্যবহার হয় কিংবা এই শব্দগুলো কি, শব্দের অর্থগুলো কি, অর্থগুলো পূর্ণরূপ আমরা জানি না। আজকে আমরা এই কাটিং স্পিড, ফিট এবং ডেপথ অফ কাট সম্পর্কে জানবো। কাটিং স্পিডটা কি? ঘুরন্ত কার্যবস্তুর পরিধির উপর একটি বিন্দু প্রতি মিনিটে সরলরেখায় যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কাটিং স্পিড। অর্থাৎ ঘুরন্ত কার্যবস্তুর উপরে নির্দিষ্ট একটা বিন্দুতে প্রতি মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, কাটিং টুলটা যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাই হচ্ছে কাটিং স্পিড। কাটিং স্পিডকে সাধারণত সিএস দ্বারা প্রকাশ করা হয় এবং এর একটা সূত্র রয়েছে। এই সূত্র অনুসারে আমরা
এর কাটিং স্পিড বের করে থাকি। সূত্রটি হচ্ছে CS ইকুয়াল টু পাই ডিএন ডিভাইডেড 1000, আর এটাকে প্রকাশ করা হয় মিটার বা মিনিটে। এখানে আমরা CS সমান সমান জানি কাটিং স্পিড, এখানে ডি ব্যবহার করা হয়েছে এবং এন ব্যবহার করা হয়েছে। ডি এর সংক্ষিপ্ত রূপ, ডি হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং ডি এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে কার্যবস্তুর ব্যাস, অর্থাৎ যেটাকে মিলিমিটার প্রকাশ করা হয়, কার্যবস্তুর যে ব্যাসটা যেটাকে আমরা মিলিমিটার প্রকাশ করে থাকি। এবং এন সমান সমান হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণায়মান সংখ্যা, প্রতি মিনিটে সে কতবার ঘুরে, যেটাকে প্রকাশ করা হয় আরপিএম দ্বারা। এবং কখনো কখনো এন এই আরপিএম নির্ণয় করার সূত্রটি হচ্ছে 1000 ইন্টু সিএস ডিভাইডেড পাই ডি। আমরা এই সূত্রটি মেনটেন করে আমরা কাটিং স্পিড আমরা বের করতে পারি, কিংবা প্রতি মিনিটে ঘূর্ণায়মান সংখ্যা আমরা বের করতে পারি। ফিট কি? ফিট হচ্ছে ওয়ার্কপিসের সারফেস বরাবর প্রতি ঘূর্ণায়নে কাটিং টুলের অগ্রসর হারকে, অর্থাৎ আমরা ওয়ার্কপিসের গায়ে প্রতি মিনিটে যে ওয়ার্কপিস যতটুকু ঘুরবে ঠিক ওই ঘোরার ফলে কাটিং টুল যতটুকু অগ্রসর হবে কিংবা যে হার সামনে এগোবে সেই হারটাই হচ্ছে ফিট বলে। কার্যবস্তুর ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কাটিং টুল যেদিকে সরে উহা অনুসারে মূলত ফিট 3 প্রকার। একটা হচ্ছে লম্বালম্বী ফিট, একটা চারারি ফিট এবং আরেকটা হচ্ছে কনিক ফিট। এই কাটিং ফিটকে মূলত এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কাটিং ফিটকে মূলত এফ দ্বারা প্রকাশ করা হয় এবং এর একটা নির্ণয়ের সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে এফ ইকুয়াল টু এল ডিভাইডেড এন। এল হচ্ছে দৈর্ঘ্য এবং এন হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণায়মান সংখ্যা। এই সূত্রটির মাধ্যমে আমরা ফিট নির্ণয় করতে পারি, আর এটা প্রকাশ করা হয় আরপিএম দ্বারা। ডেপথ অফ কাট কি? ডেপথ অফ কাট হচ্ছে কার্যবস্তুর কাটিং টুলের সাহায্যে ধাতু কাটার সময় যে গভীরতায় কাটে, অর্থাৎ যে যতটুকু গভীরতায় কাটে সেই গভীরতাটাকে মূলত আমরা ডেপথ অফ কাট বলে থাকি। অর্থাৎ টার্নিং এর ফলে উৎপন্ন তল এবং পরবর্তী তলের লম্ব দূরত্বকে বোঝায়। কাটিং স্পিড, ফিট এবং ডেপথ অফ কাটটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি একটা ভিডিও ক্লিপস রেখেছি। আশা করি তোমরা এই ভিডিও ক্লিপসটা দেখে তোমরা বুঝতে পারবে যে কাটিং স্পিড, ফিট এবং ডেপথ অফ কাট সম্পর্কে আমরা ভালোভাবে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। তোমরা স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছ যেখানে একটি কার্যবস্তু রয়েছে যেটি চাকের সাথে বাঁধা রয়েছে এবং চাকটি ঘুরন্ত অবস্থায় রয়েছে। পাশাপাশি একটি কাটিং টুল রয়েছে যেটি কাটিং টুল কার্যবস্তুকে কেটে সামনের দিকে এগোচ্ছে। অর্থাৎ কাটিং স্পিড হচ্ছে যে কাটিং টুলটা যে গতিতে আগাচ্ছে সেই গতিটাকে আমরা কাটিং স্পিড বলবো। ফিট হচ্ছে লেদ মেশিনের চাকটি একবার ঘোরার পরে কাটিং টুল যতটুকু সামনে আগায়, যে হারে সামনে আগায় সেই হারটা হচ্ছে ফিট। এবং ডেপথ অফ কাটটা কি? ডেপথ অফ কাট হচ্ছে যে কাটিং টুল সামনে আগানোর সময় একটা নির্দিষ্ট গভীরতায় সে কাটে, সেই যে গভীরতাটা তোমরা দেখতে পাচ্ছ দুইটা খাঁজ তৈরি হয়ে গেছে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট গতিতে কিংবা নির্দিষ্ট গভীরতায় সে কাটছে, সে যে গভীরতায় কাটছে সেই গভীরতাটাই হচ্ছে ডেপথ অফ কাট। এটা ছাড়া তোমাদের আরও দুইটা প্রশ্ন দুটি রয়েছে বিভিন্ন লেদ মেশিন অপারের জন্য ব্যবহৃত কাটিং ফ্লুইডস, যেটা তোমরা ষষ্ঠ অধ্যায়ের 6.5-এর 74 পৃষ্ঠায় ছকাকারে দ্রষ্টব্য রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে। এটা ছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে তোমাদের, সেটা হচ্ছে কার্যবস্তুর গুণাগুণ অনুযায়ী কাটিং স্পিড, ফিট, ডেপথ অফ কাট এই উপযুক্ত টুল নির্বাচন, অর্থাৎ আমরা কি টুলস আমরা নির্বাচন করে থাকবো এটা একটা ছক রয়েছে, যেটাও ষষ্ঠ অধ্যায়ের 6.6-এর 75 পৃষ্ঠায় দ্রষ্টব্য। তোমরা ওই ছক অনুসারে ওটা দেখে নিবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যেটা ছাড়া আসলে আমাদের কাজ করা মোটেই ঠিক না, সেটা হচ্ছে লেদ মেশিনের বিভিন্ন অপারেশনের সতর্কতা, অর্থাৎ লেদ মেশিনে কাজ করার সময় যে আমরা সতর্কতা মেনে চলবো কিংবা কি সতর্কতা মানা উচিত সেই বিষয়ে আমাদের এখনকার আলোচনা। তো লেদ মেশিনের সতর্কতা বলতে বুঝি যে লেদ মেশিন কাজ করার সময় আমরা যে সতর্কতা মানবো কিংবা মেনে কাজ করা উচিত। তো কি বিষয় আমাদের মানা উচিত, চলো আমরা একটু আলোচনা করি। 1. চাদর, পায়জামা, পাঞ্জাবি, টাই, কোট ইত্যাদি ঢিলেঢালা পোশাক পরিধান করা যাবে না। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এগুলো মেনে কাজ করা উচিত কিংবা সতর্কতা মেনে কাজ করতে হবে। লেদে কাজ করার সময় সেফটি গগলস পরিধান করা, অবশ্যই তোমাকে সেটা পরিধান করতে হবে। শক্ত তলা বিশিষ্ট পা মোড়ানো চামড়ার জুতো পরিধান করা, অ্যাপ্রন পরিধান করা, লেদ মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিয়মিত তেল প্রদান করা, গার্ডসমূহ যথাস্থানে লাগিয়ে রাখা, চাক পরিবর্তন করার সময় যাতে পড়ে না যায় তার জন্য সতর্ক থাকা, ওয়ার্কপিস ও কাটিং টুলের উত্তম রূপে টাইট দেওয়া, লেদ চাক টাইট দেওয়ার পর
চাকি সরিয়ে নিরাপদ স্থানে রাখা, হেড স্টকের উপর যন্ত্রপাতি না রাখা, ওয়ার্কপিস বেঁধে নির্ধারিত স্পিন্ডলে লেদ চালানো। মেশিন চালু অবস্থায় স্পিড ফিড পরিবর্তন করা, চাকি হ্যান্ডেল বা অন্য কোনো লিভার হাতুড়ি আঘাত টাইট না দেওয়া, লেদে সম্পূর্ণভাবে স্থির হওয়া পূর্ব হাতে ধরে চাকি স্থির করার চেষ্টা না করা, লেদে ফাইলিং করার জন্য বাম হাতে ফাইল ধরা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সাথে সাথে মেশিন সুইচ অফ করা, কাজ শেষে মেইন সুইচ অফ করা, কোনো কিছু নষ্ট হয়ে গেলে গোপন না করে অনতিবিলম্বে শপ ইনচার্জ বা শিক্ষকের জ্ঞাত করা, কাজের প্রতি যত্নশীল ও মনোযোগী হওয়া, কাজের সময় প্রয়োজনীয় কাটিং ফ্লুইড ব্যবহার করা, কাটিং টুল সেন্টার হাইডে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া। এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো তোমাদের জন্য দুইটা বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজ দুটি খুবই সহজ। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি তার ভিতর থেকে দুটো বাড়ির কাজ দিয়েছি। একটা হচ্ছে তোমরা স্ক্রিনটা পুশ করে, ভিডিওটা পুশ করে তোমরা বাড়ির কাজ দুটো লিখে নিতে পারবে। আমি তারপর বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 30 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি শ্যাপকে লেদ মেশিনে প্রতি মিনিটে 60 মিটার কাটিং স্পিড দ্বারা টার্নিং করতে শ্যাপকে প্রতি মিনিটে কতবার ঘোরাতে হবে এটা নির্ণয় করবে। আরেকটি হচ্ছে লেদ মেশিনের স্পিন্ডলে প্রতি মিনিটে 280 বার ঘোরে। একটি লেদের স্পিন্ডল প্রতি মিনিটে 280 বার ঘোরে। কোনো একটি বস্তুকে টার্নিং করার সময় কাটিং টুল যদি প্রতি মিনিটে 4.5 মিলিমিটার সরে তাহলে কাটিং ফিট কত হতে পারে। তোমাদের এই দুটো বাড়ির কাজ রয়েছে, যেটি আশা করি তোমরা স্কুল খোলার পরে এই কাজ দুটি আমাদের শ্রেণী শিক্ষক যে থাকবে, আমি থাকি কিংবা অন্য কোনো স্যার থাকুক, তাকে তোমরা কাজ দুটি দেখাবে। যে বাড়ির কাজ দুটি আমরা করে নিয়ে আসছি। চলো শিক্ষার্থীরা, আমরা মূল্যায়ন করি যে আজকে আমরা কি কি শিখলাম। আমরা শিখেছি লেদ মেশিনের অপারেশন বলতে কি বোঝায়, আমরা অপারেশন কি সেটা জেনেছি এবং লেদ মেশিনের অপারেশন কি সেটা বলতে পেরেছি। লেদ মেশিনের অপারেশন বলতে লেদ মেশিনের কাজকে বোঝায়। আমরা কিভাবে কি মেশিনে লেদ মেশিনে কি অপারেশন করা যায় সে সম্পর্কে আমরা শিখেছি। টার্নিং ফেজ বা ফেজ টার্নিং, সেন্টার টিলিং এবং নার্লিং এর প্রয়োজনীয়তা কি, অবশ্যই ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো আমরা শিখেছি। টার্নিং হচ্ছে সাধারণ একটা টার্নিং, বেস্টের টার্নিং হচ্ছে সাধারণ টার্নিং, অর্থাৎ নির্দিষ্ট গোলাকার কার্যবস্তুকে নির্দিষ্ট আকার আকৃতি প্রদানের জন্য যে প্রক্রিয়াটা ব্যবহার করা হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে টার্নিং। ফেসিং বা ফেস টার্নিংটা হচ্ছে কোনো কার্যবস্তুর তল সমতল করার জন্য যে প্রক্রিয়াটা ব্যবহার করে সেটাকে হচ্ছে ফেস টার্নিং বলে। সেন্টার টিলিং হচ্ছে কোনো কার্যবস্তুর সেন্টার টিল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হচ্ছে সেন্টার টিলিং। নার্লিং হচ্ছে কোনো কার্যবস্তুর গায়ে খাঁজ কাটা যে প্রক্রিয়া করা হয় সেই প্রক্রিয়া হচ্ছে নার্লিং, অর্থাৎ এতে ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে। লেদ মেশিনের কাটিং স্পিড আমরা কিভাবে বের করতে পারি, যে সূত্রের মধ্যে আমরা শিখেছি সেই সূত্রটা এখানে তোমরা অবশ্যই মনে আছে, CS/πD/1000, এই সূত্র দিয়ে আমরা কাটিং স্পিড বের করতে পারি। রাফ কাট এবং ফিনিশিং কাটের ভিতর পার্থক্য কি? রাফ কাট এবং ফিনিশিং কাট দুটোই আমরা শিখেছি। রাফ কাট হচ্ছে লেদ মেশিনের সাহায্যে খুবই দ্রুত অবস্থায় কার্যবস্তুকে ধাতু অপারেশন করার যে প্রক্রিয়াটা, বেশি পরিমাণে ধাতু অপারেশন করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া হচ্ছে রাফ কাট। এবং ফিনিশিং কাট হচ্ছে অতি সূক্ষ্ম মাত্রায় অতি সূক্ষ্মতার সহিত কার্যবস্তুর মান ঠিক রেখে, মাপ ঠিক রেখে সূক্ষ্মতারভাবে যে ফিনিশিং কাটিংটা করা হয় সেই কাটিংটা হচ্ছে ফিনিশিং কাটিং। লেদ মেশিনের জন্য তুমি কিভাবে নিজেকে সুরক্ষা নিবে, অর্থাৎ লেদ মেশিন কাজ করার জন্য তো অবশ্যই তোমাকে সুরক্ষা নিতে হবে। কিভাবে যে সুরক্ষা নেওয়া যায় সেটা আমরা শিখেছি। তো এই বিষয়গুলো আমরা আজকে শিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি আজকের ক্লাসটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এর ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে এবং বাড়ির কাজ দুটি অবশ্যই কমপ্লিট করে নিয়ে আসবে। স্কুল খোলার পরে অবশ্যই শ্রেণী শিক্ষক যিনি থাকবে তাকে এই বাড়ির কাজ দুটি দেখাবে। তো আশা করি সবাই আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং এর ভিতর থেকে প্রশ্ন থেকে তো অবশ্যই আমাকে জানাতে পারবে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে আমি আবারও বলেছি যে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে ঘরে বসে শিক্ষা, আজকে যে অনলাইন ক্লাসটি নিয়েছি, তোমরা কতটুকু উপকৃত হয়েছে অবশ্যই আমাকে জানাবে। এর পাশাপাশি তোমাদের জন্য আহ্বান থাকবে যে আমরা বাড়িতে থাকবো, সুস্থ থাকবো এবং সরকার দেওয়া প্রত্যেকটি দিক নির্দেশনা মেনে চলবো। আমাদের পরিবারকে সতর্ক করব
এবং নিজে সুরক্ষিত থাকব। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ক্লাসে, অন্য একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।